প্রিয় ভোকেশনাল দশম শ্রেণীর শিক্ষার্থীরা, বিশেষ করে যারা নবম শ্রেণীতে ফাঁকি দিয়েছিলা, এখন দশম শ্রেণীতে উঠে কেমিস্ট্রির বেড়া জালে আটকে গেছো, সো তাদের জন্য আমার এই ভিডিওটা। কেন এই কথা বলছি জানো? কারণ তোমাদের নবম শ্রেণীর যে সিলেবাসটা আছে তার তুলনায় একটু বেশি কঠিন কিন্তু দশম শ্রেণীর সিলেবাসটা। কারণ দেখো, তোমার নবম শ্রেণীতে কিন্তু কেমিস্ট্রির একদম মানে বেসিক যে জিনিসগুলো সেটা কিন্তু হচ্ছে তোমাদের নবম শ্রেণীতে ছিল, কিন্তু যারা নবম শ্রেণীটা হেলাই ফেলাই কাটিয়ে দিয়েছিল, এখন তাদের কাছে দশম শ্রেণীর যে সিলেবাস আছে তোমাদের কেমিস্ট্রি সিলেবাস, ওইটা অনেকটা ভয়ের কারণ হয়ে দাঁড়াইছে, তাই না? কারণ তোমাদের দশম শ্রেণীর সিলেবাসের প্রথম শুরুই হয়েছে সপ্তম অধ্যায় থেকে। এখন এই সপ্তম অধ্যায় থেকে যদি তোমাকে পড়তে হয়, তাহলে অবশ্যই প্রত্যেকটা মৌল সম্পর্কে তোমার ভালো ধারণা থাকতে হবে। কারণ সপ্তম অধ্যায় থেকে হয় কেমিস্ট্রির খেলা শুরু, তাই না? এখন এইগুলো যে তুমি কি করতেছো, সলভ করতে পারতেছো না বা কিছু বুঝতেছো না, না বোঝাটাই স্বাভাবিক। কারণ তুমি যদি নবম শ্রেণীতে ঠিকভাবে পড়াশোনা না করো, তাহলে দশম শ্রেণীর কেমিস্ট্রিতে উঠে একটু ঝামেলা তো হবে। সো আজকে আমরা জানবো যে দশম শ্রেণীর সিলেবাসটা কভার করার জন্য নবম শ্রেণীর কোন কোন টপিকগুলো আমাদের দরকার। তো চলো আমরা দশম শ্রেণীর সিলেবাস কভার করতে গেলে, মানে সপ্তম অধ্যায় থেকে পড়তে গেলে বা বিক্রিয়া ভালোভাবে বুঝতে হলে আমাদের কোন কোন জিনিসগুলো ভালোভাবে জানতে হবে। প্রথমে আমি বলবো যে কেমিস্ট্রি পড়তে গেলে তোমাকে ইলেকট্রন বিন্যাস ভালোভাবে জানতে হবে, এইটার কোনো বিকল্প নাই। তাহলে আমি বলবো প্রথমে তোমাকে শিখতে হবে ইলেকট্রন বিন্যাস। তুমি ভালোভাবে ইলেকট্রন বিন্যাসটা ক্লিয়ার করবা। দ্বিতীয়ত আসবা ধাতু, অধাতু, অপধাতু, এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে যোজনী এবং যুজ্যতাটাই ভালোভাবে জানতে হবে। এই নবম শ্রেণীর এই কয়টা টপিক, নবম শ্রেণীর এই কয়টা টপিক যদি তুমি ভালোভাবে ক্লিয়ার করে থাকো, তাহলে তোমার দশম শ্রেণীর যে কেমিস্ট্রি সিলেবাসটা আছে ওইখানে তুমি প্যারা খাবা না, এটা শিওর থাকো, তুমি প্যারা খাবা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমি একটা 60 সেকেন্ডে বা 2 মিনিট একটা ভিডিও দিয়েছিলাম ধাতু, অধাতু এবং অপধাতু কিভাবে চিনবো। আজকে চলো আমরা যোজনী এবং যুজ্যতা নিয়ে কথা বলবো। খুবই অল্প সময়ের মধ্যে এই যোজনী যুজ্যতা পার্টটা ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, আসো যোজনী জিনিসটা কি? যোজনী, প্রথম আসো যোজনী। যোজনীর অর্থ হচ্ছে তোমার এক প্রকার যুক্ত করা, একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হয়ে অবশ্যই একটা যৌগ গঠন করবে। এখন এই যে যুক্ত হবে, এই যুক্ত হবে কিসের মাধ্যমে? এই যোজনের মাধ্যমে। বুঝতে পারছো? এই যোজনের মাধ্যমে তারা কি করবে? একটা মৌল আর একটা মৌলের সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যোজনীকে আমরা দুই ভাবে চিনব। কয়ভাবে চিনব? দুই ভাবে। কারণ মাথায় রাখবা, ধাতুর ক্ষেত্রে যোজনীয় যা, যুজ্যতাও তাই। ধাতুর ক্ষেত্রে যোজনীয় যা, যুজ্যতাও তা। সো এখানে কোনো পার্থক্য নেই, কিন্তু একটু পার্থক্য আছে অধাতুর ক্ষেত্রে। হ্যাঁ, অধাতুর ক্ষেত্রে যোজনী যা হবে, যুজ্যতা কিন্তু তা হবে না, ঠিক আছে? তার মানে কি যে অধাতুর ক্ষেত্রে আমার যোজনী যা, যুজ্যতা তা নয়, ঠিক আছে? তারপর যোজনী কি করবো আমরা? ধাতুর ক্ষেত্রে আমরা জানি ধাতুর ক্ষেত্রে লাস্ট শেলে একটা, দুইটা এবং তিনটা ইলেকট্রন থাকবে, তাই না? তার মানে তার যোজনীয় 1 অথবা 2 অথবা 3 হবে। চলো আগে ধাতু দিয়ে একটা উদাহরণ দেখি। সহজ দিয়ে আমরা এটা শুরু করি। যেমন ধরো লিথিয়াম। এখন লিথিয়ামের কত? 3, 1s2 2s1। তার মানে লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? একটা। তার মানে এটা একটা ধাতু, আর ধাতুর ক্ষেত্রে লাস্ট শেলে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজনী। তার মানে এই 1 হচ্ছে তার যোজনী এবং যুজ্যতা হচ্ছে কত? বুঝছি? আচ্ছা, কিন্তু দেখবা লিথিয়াম দিয়ে কিন্তু তেমন বিক্রিয়া নেই, কিন্তু দেখো সোডিয়াম দিয়ে আছে।
সোডিয়াম দিয়ে তুমি পাবা 11, 1s2 2s2 2p6 3s1। তার মানে কি লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? একটা। তার মানে এখানে যুজনীয় 1, যুজ্যতাও কি 1। ক্লিয়ার? বুঝতে পারছ? হ্যাঁ, কিছু কিছু ব্যতিক্রম আছে, একের অধিকও আছে। একটু একটু কষ্ট করে এটা মুখস্থ করে নিবা তোমরা, যারা ভোকেশনাল স্টুডেন্ট আছে একটু কষ্ট করে মুখস্থ করে নিও, ঠিক আছে? যেহেতু আজকে আমরা শর্টকাটে শিখতেছি, ডিটেলসে যখন পড়বো তখন ওইগুলো শেখার দরকার নেই, তুমি হুন্ড্রেডটি ব্যবহার করে প্রত্যেকটা বের করতে পারবা। আচ্ছা, এরপর আসো অধাতুর ক্ষেত্রে। এখন আমি কিন্তু বলছিলাম যে অধাতুর ক্ষেত্রে যোজনী এবং যুজ্যতা কিন্তু আলাদা জিনিস, কিন্তু ধাতুর ক্ষেত্রে যোজনীয়তা যুজ্যতা কি না, এখানে কোনো পার্থক্য নেই। কিন্তু অধাতুর ক্ষেত্রে যোজনী হচ্ছে একটা, যুজ্যতা হচ্ছে আরেকটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্যার আমি অধাতুর ক্ষেত্রে যোজনী কিভাবে চিনব? অধাতুর ক্ষেত্রে যোজনী চেনার উপায় হচ্ছে, আমরা জানি প্রত্যেকটা মৌল কিন্তু নিষ্ক্রিয় হতে চায়। কেউ দান করে নিষ্ক্রিয় হয়, আবার কেউ গ্রহণ করে নিষ্ক্রিয় হয়, আবার কেউ শেয়ার করে নিষ্ক্রিয় হয়। কিন্তু প্রত্যেকটা মৌল কি চায়? নিষ্ক্রিয় হতে চায়। তাহলে এই নিষ্ক্রিয় হওয়ার জন্য কি প্রত্যেকটা মৌল অষ্টক পূর্ণ করতে চায়। কি পূর্ণ করতে চায়? অষ্টক পূর্ণ করতে চায়, ঠিক আছে? এখন অষ্টক পূর্ণ করার জন্য অধাতুর ক্ষেত্রে যে কয়টা ইলেকট্রন লাগবে, অধাতুর ক্ষেত্রে অষ্টক পূর্ণ করার জন্য যে কয়টা ইলেকট্রন লাগবে সেটি হচ্ছে তার যোজনী। বুঝছো? চলো দেখি। আচ্ছা, আসো ক্লোরিন 17, 1s2 2s2 2p6 3s2 3p5। আমরা অধাতু শিখছি কিভাবে? যে লাস্ট শেলে 5 6 7, এই তিনটার যে কোনো একটা যদি থাকে তাহলে আমরা তাকে চোখ বন্ধ করে বলবো সেটা কি অধাতু, তাই না? আচ্ছা, তাহলে যদি আমরা অধাতু চিন্তা থাকি, দেখো এখানে লাস্ট শেলে ইলেকট্রন কয়টা? 2 5 7টা। তার মানে এটা কি অধাতু? তাহলে আমরা জানি অধাতুর ক্ষেত্রে যোজনী এবং যুজ্যতা অবশ্যই ভিন্ন। আর অধাতুর ক্ষেত্রে আমি যোজনী চিনবো অষ্টক পূর্ণ করার জন্য যে কয়টা ইলেকট্রন লাগবে সেই কয়টা ইলেকট্রন হচ্ছে তার যোজনী। তাহলে আছে কয়টা? 7টা। তাহলে আমাকে অষ্টক পূর্ণ করার জন্য কয়টা লাগবে? অবশ্যই একটা। তার মানে এখানে যোজনী 1। তাহলে স্যার 7টা কি? বাবা 7টা হচ্ছে যুজ্যতা। তার মানে কি আমরা বলতে পারি যে অধাতুর ক্ষেত্রে লাস্ট শেলে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই কয়টি ইলেকট্রনই হচ্ছে তার যুজ্যতা। বুঝছো? আর অষ্টক পূর্ণ করার জন্য যে কয়টি ইলেকট্রন লাগবে সেটি হচ্ছে তার কি যোজনী। সো এই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা যোজনী এবং যুজ্যতা খুব ভালোভাবে শিখতে পারলাম। হ্যাঁ, আমি আবারও বলছি কিছু কিছু ব্যতিক্রম আছে যেগুলো একের অধিক হয়, যেমন কার্বন 2 4। এটা যদি আমরা বন্ডের নীতিতে করি তাহলে কিন্তু 2টা বের হবে, 4টাও বের হবে, ঠিক আছে? তারপর সালফার 2 4 6। বুঝতে পারছো? সো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে কেমিস্ট্রি বিষয় বা ফিজিক্স বিষয় নিয়ে। সো যারা ভোকেশনাল শিক্ষার্থী আছো, আমরা চেষ্টা করব আগস্টের মাস থেকে ফ্রিতে তোমাদের দশম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস শেষ করে দেবে, একদম ফ্রিতে। তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট কোন ক্লাসে। ধন্যবাদ।